আগের ভিডিওতে ক্লাসে দেখেছি কিছু হ্যান্ডস অন অ্যাক্টিভিটির দ্বারা যে কিছু কিছু চতুর্ভুজ আছে যাদের বিপরীত কোণগুলোকে যদি যোগ করা হয় তাহলে তাদের যোগফল হয় 180 ডিগ্রি, বা বলতে পারি তাদের বিপরীত কোণগুলো পরস্পরের সম্পূরক। বিপরীত কোণগুলো সম্পূরক হচ্ছে অর্থাৎ যোগফল 180 ডিগ্রি হচ্ছে তখনই যখন আমরা লক্ষ্য করে দেখলাম যে তাদের চারটি শীর্ষবিন্দুকে যোগ করে একটা বৃত্ত পাওয়া যায়। আর এইরকম বৃত্তকে, যেখানে একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বৃত্তের কিনারার উপর আছে, তখন তাকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ। আজকের আমরা প্রমাণ করব সাধারণ একটা বিবৃতি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ হলেই তার বিপরীত কোণগুলো সম্পূরক হবে। আমরা সেটা লিখেছি, দেখো, সাধারণ বিবৃতি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। এই সম্পূরক কথার মানে হচ্ছে যোগফল যাদের 180 ডিগ্রি। অর্থাৎ এখানে একটি বিষয় আগে আমরা লিখে রাখি যে সম্পূরক মানে কি বুঝবো। সম্পূরক এটার মানে কি না, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। আর পূরক কোণ হলে কাকে বলি? যখন দুটি যোগফল 90 ডিগ্রি হয়। তোমরা এটা অনেক সময় গুলিয়ে ফেলো বা একটু বিভ্রান্ত হয়ে পড়ো যে কখন পূরক কখন সম্পূরক বলি। যখন 90 ডিগ্রি পূরণ করছে দুজনে মিলে তখন বলছি পূরক কোণ, আর যখন দুজনেই মিলে 180 ডিগ্রি সম্পূরক করছে, সম্পূর্ণ করছে, তখন তাকে আমরা বলি কি সম্পূরক কোণ। তাহলে এই বিষয়টি আমাদের জানতে হবে। সম্পূরক কোণ মানেই হচ্ছে যোগফল 180 ডিগ্রি, নাম্বার 1। নাম্বার 2, আমরা এটা করতে গেলে কতগুলো গাণিতিক যুক্তির আশ্রয় নেব এবং আমাদের আগে যে পূর্ব জ্ঞানগুলো আছে, বিভিন্ন জ্যামিতিক যে সত্যগুলো আছে, জ্যামিতি সংক্রান্ত যে বিবৃতিগুলো আছে, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, তার আমরা অনেক কিছু শিখে আজকের এই জায়গায় আমরা এসেছি। আমাদের ঠিক এর আগেও একটা থিওরেম আমরা পড়েছি যেখানে বলা হয়েছে যে কোনো বৃত্তচাপের দ্বারা গঠিত একটি বৃত্তের যদি কোনো বৃত্তচাপ থাকে, যেমন আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, যে ধরা যাক এরকম একটি বৃত্ত আছে, এইরকম বৃত্তের একটা চাপ, ধরো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এইরকম একটা চাপ যদি থাকে এ বি, এই চাপটির কথা বলা হচ্ছে। তাহলে এই এ বি বৃত্তচাপকে এই যে দুটো প্রান্ত বিন্দু এগুলোকে বলি, দুটো এক্সট্রিমিটি, এদেরকে যদি আমরা যোগ করে দিই, এটাকে যদি আমরা যোগ করে দিই, এই কোণটিকে আমরা বলি কি কেন্দ্রস্থ কোণ। এইটাকে আমরা বলি কি কেন্দ্রস্থ কোণ। আর এই বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটি বললাম যেটাকে আমি ট্রেস করে দেখিয়েছি, ঠিক তার উল্টো দিকে যে রিভার্স চাপটা আছে, এই চাপের উপর যে কোনো একটি বিন্দু যদি আমরা নিই, সেই বিন্দুটির সঙ্গে যদি এই চাপটির দুটি প্রান্ত বিন্দু যোগ করে দিই, এটাকে আমরা বলি কি বৃত্তস্থ কোণ। এটাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ, এটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ। এবং এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সবসময় জানতে হবে কোনো একটি চাপের দ্বারা তৈরি হয়েছে বা কোনো একটি চাপের রেসপেক্টে। এখানে এই যে এবি চাপটা বলা হয়েছে, একটা আমি মাঝখানে নাম দিই ধরো সি, তাহলে আমার বলতে সুবিধা। তাহলে এসিবি বৃত্তচাপের উপর এটাকে বলবো কেন্দ্রস্থ কোণ, এটাকে বলবো বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক এর আগেই একদম টাটকা আমরা শিখে এসেছি, সেটাকে একটু মনে করার চেষ্টা করো। সেখানে বলা হয়েছে যে কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। অর্থাৎ এখানে আমি বলতে পারবো যে এ ও বি, এই কেন্দ্রস্থ কোণটি কত হচ্ছে 2 ইন্টু, এটাকে নাম যদি ডি দিই তাহলে এ ডি বি, এই কোণটি, এটাকে আমরা বৃত্তস্থ কোণ বলছি, এটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলছি। এবং আমরা ছবি দেখে সবসময় বুঝতে পারবো যে কেন্দ্রস্থ কোণ দেখো এর থেকে অনেক বড় হচ্ছে। এই বড় ছোটর মধ্যে সম্পর্কটি হচ্ছে ছোটটিকে দ্বিগুণ করলে বড়টি হবে, বা বড়টি ছোটটির দ্বিগুণ, বা ছোটটি হচ্ছে বড়টির অর্ধেক। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সম্পর্কটি কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে যে এই সম্পর্কটি, এটা আমাদের কাজে লাগবে। আমরা এই সম্পর্ক ছাড়া আরও অন্য কোনো সম্পর্ক দিয়েও করতে পারি। কে কিভাবে প্রমাণ করব তার উপর নির্ভর করে।
তাহলে আমরা এসো এইটা প্রমাণ করব। করতে গেলে কি কি করব না, আমরা সবসময় জানি একটি জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করার কতগুলি স্টেপ আছে, ধারা আছে। তার প্রথম ধারাটি হচ্ছে যে একটি চিত্রাঙ্কন করা, অর্থাৎ যার সম্বন্ধে বলছি তার ছবিটা এঁকে ফেলা, যাকে নিয়ে আলোচনা করব তার ছবি আঁকবো। এইখানে আমরা আঁকি প্রথমে। দেখো এখানে আমরা কি বলা হয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের এই পয়েন্টগুলো একটু তোমরা খেয়াল করে দেখো। প্রথমত এখানে বলা হয়েছে বৃত্তস্থ, তাহলে বোঝাই যাচ্ছে যে চতুর্ভুজটি একটি বৃত্তের সঙ্গে সম্পর্ক, সেই বৃত্তটিকে আমরা আগে আঁকার চেষ্টা করব। তাহলে আগে আমরা বন্ধু বৃত্ত এঁকে নিই। একটা আমরা বৃত্ত আঁকার চেষ্টা করছি। তোমরা এটা কম্পাস দিয়ে আঁকবে, আমি এখানে একটা ফ্রি হ্যান্ড আঁকলাম। মোটামুটি একটা বৃত্ত আঁকতে পেরেছি। একটু শেপটা আরও ভালো হলে ভালো হবে। তোমরা পরীক্ষার সময় যখন করবে বা বাড়িতে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন সেটা তোমরা হচ্ছে গিয়ে কী করবে, কম্পাস দিয়ে করবে। সবসময় তোমরা কম্পাস দিয়ে করবে। একটা কথা বলি, সম্পাদ্যর সঙ্গে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে যে ছবি আঁকি একটু সামান্য পার্থক্য হচ্ছে এই যে এখানে আমি ছবিটির সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে, আঁকঝোঁকে একটু যদি সমস্যা থাকে খুব প্রবলেম কিছু হয় না। কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে একদম পারফেকশনটা কিন্তু মাস্ট, সঠিকভাবে তোমাকে কিন্তু আঁকতে হবে। এখানে যেমন ফ্রি হ্যান্ড এঁকেছি, সম্পাদ্যের ক্ষেত্রে কিন্তু আঁকাটা প্রত্যেকটা স্টেপ খুব সূক্ষ্মভাবে মেজারমেন্টটা করতে হয়। আরেকটি বিষয় বলি, তবুও তোমরা কিন্তু ছবি যখন আঁকবে একটা ভালো কম্পাস দিয়ে, যখন কোনো রেখা টানবে একটা স্কেল দিয়ে এইভাবে করবে। ছবি যত পারফেক্ট হবে তাহলে সেখান থেকে এমন কিছু তথ্য আমরা পাবো ইমিডিয়েট, সেই ছবি কিন্তু অনেক মেসেজ দেবে, ছবি অনেক কথা বলবে, যে কথা বা মেসেজের মাধ্যমে তুমি একটা ক্লু পেয়ে যাবে যে আমি ঠিক এখান থেকে একটা আমি জ্যামিতিক সম্পর্ক পাচ্ছি, তাহলে আমি অন্য সম্পর্কটাকে কাজে লাগাতে পারি। এটা একটা তোমার ধারণা মনে আসতে সাহায্য করবে এই পূর্ব ধারণার ভিত্তিতে। কারণ আমার কাছে কতগুলো নলেজ আছে, সেই নলেজটা যখন দেখবো এরকম একটি ঘটনার সঙ্গে এই ছবির সঙ্গে যখন মিল পাবো তখন অটোমেটিক দেখবে তোমাদের একটা ব্রেনের মধ্যে, মাথার মধ্যে এইগুলো ক্লু এসে যাবে। তাহলে ওদের এখান থেকে করতে পারি, একটা ক্লু পেয়ে গেলাম, তাহলে এইভাবে এটা করতে পারি। এই ক্লু পাওয়াটার জন্য ছবিটা কিন্তু আরও সুন্দর হওয়া চাই। তোমরা অবশ্যই এটা কম্পাসে আঁকবে। নেক্সট দেখো, আমি যে বৃত্ত আঁকলাম, তোমরা যখন কম্পাস বসিয়ে আঁকবে তাহলে এর একটা কেন্দ্র থাকবে। তাহলে সেই কেন্দ্রটিকে আমরা নাম দিলাম। বৃত্তকে বলতে গেলে একটা কেন্দ্রের নাম দিতে হবে। ধরো এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও, তাহলে আমরা ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি। আর কি করব না, এই বৃত্ত এঁকে ফেললাম। এবারে কি বলা হয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে এই বৃত্তটির মধ্যে একটি চতুর্ভুজ থাকবে এবং সেই চতুর্ভুজটি কেমন আমি আরেকটু বলে নেব। এখানে দেখো আমি বৃত্ত আঁকলাম, তাহলে বৃত্তর মধ্যে আমি একটা চতুর্ভুজ আঁকতে পারি। এটাও দেখো একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ হয়েছে। তাহলে আমি কি একে বৃত্তস্থ চতুর্ভুজ বলবো? না, আমরা একে বৃত্তস্থ চতুর্ভুজ বলছি না। বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, যে বৃত্তের মধ্যে থাকবে ঠিকই, কিন্তু চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি একদম কিনারা, এই যে বৃত্তের যে রেখা বৃত্তর উপর থাকবে, শীর্ষবিন্দুগুলি বৃত্তর উপর থাকবে। এইভাবে যদি কোনো চতুর্ভুজ থাকে, চতুর্ভুজটি বৃত্তের মধ্যে অবস্থিত কিন্তু শীর্ষবিন্দুগুলি বৃত্তের কিনারার উপর থাকবে, তবেই তাকে আমরা বলি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এখানে একটি চতুর্ভুজ বলা হচ্ছে, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ যেটা বৃত্তস্থ। তাহলে আমরা এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো। তাহলে কিভাবে আঁকবো, যে কোনো ভাবে আঁকবো, কোনো বিশেষ কোনো আয়তক্ষেত্র বা বিশেষ কোনো পার্টিকুলার বৈশিষ্ট্যে রাখবো না। আমরা একটা যে কোনো চতুর্ভুজ বলতে যা বোঝায় আমরা আঁকার চেষ্টা করব। তো ধরা যাক আমি একটি চতুর্ভুজ আঁকছি। ধরা যাক এই একটি চতুর্ভুজ আঁকার চেষ্টা করছি। একটা যে কোনো মোটামুটি চতুর্ভুজ আঁকছি। এটা আমি কোনো বিশেষ আয়তক্ষেত্র বা সামান্তরিক বা ট্র্যাপিজিয়াম, রম্বস, আমি কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য নিয়ে আঁকার চেষ্টা করলাম না। এটা ফ্রি হ্যান্ড যে কোনো চতুর্ভুজ এঁকেছি। এই চতুর্ভুজটি হচ্ছে গিয়ে বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এটি বৃত্তের মধ্যে রয়েছে এবং চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি দেখো বৃত্তের কিনারার উপর রয়েছে। তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম। আর কিছু আমার আঁকা প্রয়োজন আছে কিনা দেখো, বৃত্তস্থ, বৃত্তের মধ্যে চতুর্ভুজ এঁকেছি, ব্যাস। আর কিছু আমার এখানে কারুর কথা বলা হয়নি। বৃত্তস্থ চতুর্ভুজ হলে চতুর্ভুজটিকে আঁকছি আর তার সেটা যে বৃত্তের উপর থাকছে সেই বৃত্তটিকে এঁকেছি। দেখো এই বিবৃতি থেকে আর কিন্তু কোনো জ্যামিতিক চিত্র আঁকবার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে এই স্টেটমেন্ট থেকে আর কারুর কথা বলা হচ্ছে না, যাদের সময় বলা হয়েছে তাদের ছবিটা আমরা এঁকে ফেলেছি। এরপরে কি হলো,
না এরপরে যেটা হয় কি, চতুর্ভুজটাতে আমি এঁকেছি, তাহলে আমি তো এই চতুর্ভুজের ছবির সাহায্য নিয়ে ব্যাখ্যা করে বলবো, তাহলে আমি যখন এখানে বর্ণনা দেবো তাহলে এই চতুর্ভুজটিকে আমাকে উল্লেখ করতে হবে বারে বারে। তাহলে এই চতুর্ভুজটির নাম তো আমি বারে বারে এরকম বলবো না, ওই চতুর্ভুজ ওই চতুর্ভুজ। তাহলে আমরা কি করি, যে কোনো ব্যক্তি, তোমাদের প্রত্যেকের নাম আছে, কেন না আমরা তোমাদেরকে চিহ্নিত করতে পারি। আজকে আমি তোমাকে এক্ষুনি বলি এই তুমি এসো, কে বসবে ওখানে, সবাই তোমার বসে আছো, তাহলে বুঝতে পারবো না। আমি যদি তোমাদের নামটি ধরে ডাকি তাহলে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ আমি তোমাকেই বলছি। তাহলে এখানে আমরা নামকরণটা তো অবশ্যই করতে হবে। তাহলে এই চতুর্ভুজটি একটি নামকরণ করে দিচ্ছি। ধরা যাক এই চতুর্ভুজটির নাম হচ্ছে এ, এই শীর্ষবিন্দু, আমরা নামকরণ কি করে করি না, শীর্ষবিন্দুগুলোকে নাম দিই এ বি, এই শীর্ষবিন্দু হলো সি, আমরা এখন ক্রমিক অর্ডারে পরপর নাম দিই, এতে আমাদের কাজ করতে সুবিধা হবে, নামকরণের ব্যাপার আছে। আমি যখন চতুর্ভুজটিকে বলবো এ বি সি ডি, এইটা কিন্তু চতুর্ভুজ হলো। আমি যদি নাম দিই এ সি বি ডি, তাহলে কিন্তু এটা চতুর্ভুজকে বোঝাবে না, কারণ এ সি, দেখো আমি এখানে নামকরণ একটু বোঝাই, এগুলো ছোট্ট ছোট্ট বিষয়, তোমাদেরকে আমি কেন বলবো, এগুলো আমরা কাজ করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। তোমরা ছবি আঁকো আর যেটা লেখো আর যেটা বলো, যুক্তি হয়তো তোমরা মনে মনে ঠিক করে যাও, কিন্তু আমরা যখন ওটাকে পড়ি, তোমার এই লেখা দিয়ে তো বুঝবো, তখন তার অর্থ কিন্তু ভিন্ন হয়ে যায়। কীরকম দেখো, আমি যদি বলি এ সি বি ডি, তাহলে এ সি, তাহলে এ থেকে আমি সিতে যাব, তারপরে বিতে আসলাম, তারপর ডিতে আসলাম, তার ছবিটা কেমন হলো, এই জিনিসটা হলো। এটা কি চতুর্ভুজ বলবো না? দেখো সেই এবিসিডি নিয়েই হচ্ছে। তাহলে এই যে একটা ক্রমিক অর্ডারে বলি এ বি সি ডি, কিংবা তুমি এটা বলতে পারো এ ডি সি বি, বি সি ডি এ, অর্থাৎ পর পর করে বলতে হবে। এই ছবির সঙ্গে এই ছবির যে নামকরণটা লিখবো, এই ভুলগুলো কিন্তু কখনো কখনো আমরা করে ফেলি, সেটা যেন আমাদের না হয়। আমি পরিষ্কার বললাম, এইটা যেন আমাদের খেয়াল থাকে কাজটা করার সময়। তাহলে আমরা চতুর্ভুজ এঁকে ফেলেছি, বৃত্ত এঁকে ফেলেছি, বৃত্তের নামকরণ করেছি, চতুর্ভুজের নামকরণ করেছি। এখানে বৃত্তের নাম কি না, বৃত্ত তো অনেক এইভাবে পয়েন্ট আছে, আমরা একটা জ্যামিতিক চিত্রকে কিভাবে নামকরণ করি, প্রত্যেকটি শীর্ষবিন্দু দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেখানে যেখানে তার টার্নিং পয়েন্ট, সেই শীর্ষবিন্দুগুলোকে দিয়ে বলার চেষ্টা করি। এখন দেখো বৃত্তের তো আর শীর্ষবিন্দু হয় না, পুরো একটি হচ্ছে কার্ভ, যার কোনো কর্নার পয়েন্ট নেই। সেই জন্য বৃত্তের এইগুলোকে দিয়ে আমরা খুব বেশি ভালো বলার চেষ্টা করি না, আমরা মোটামুটি বলি কি ও কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্ত, আর তার একটা ব্যাসার্ধ তাহলে পেয়ে যাচ্ছি, ব্যাস একটা বৃত্তকে ডিফাইন করার জন্য যথেষ্ট এটা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের নামকরণ করলাম। আর চতুর্ভুজটির নাম হচ্ছে এ বি সি ডি, এটাকে বলছি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তাহলে আমরা ছবি আঁকার কাজটি কমপ্লিট করলাম, এবং এই ছবি আঁকার ক্ষেত্রে বৃত্তটি কেমন, কত বড়, তার ব্যাসার্ধ কেমন, সেই সকল নিয়ে কিন্তু আমি এখানে বিশেষ গুরুত্ব দিলাম না। যে কোনো বৃত্ত এঁকেছি ফ্রি হ্যান্ড, এবং এই চতুর্ভুজ এবিসিটি যেটা এঁকেছি তারও বিশেষ কোনো চারিত্রিক যে আয়তক্ষেত্র স্টাইলে আঁকছি বা কোনো সামান্তরিকে কোনো বিশেষ চরিত্র ধরে আঁকছি তা নয়, এটিও একটি যে কোনো চতুর্ভুজ বলতে যা বোঝায় তাই। তাহলে আমি কোনো বিশেষ কোনো চরিত্র এখানে আমি উল্লেখ করলাম না। না, এর পরের স্টেপটি হচ্ছে, নম্বর বলে দেই, আমি এটা পরে বলে নিচ্ছি, এটাকে আমরা বলবো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, আর এইটাকে আমরা বলি কি সাধারণ নির্বাচন। এখানে ছোট্ট করে বলে নিচ্ছি, সাধারণ নির্বাচন। যেটা তোমাকে প্রমাণ করতে দেওয়া হবে, যখন বলা হবে যে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সম্পূরক, এটাকে আমরা বলি কি জেনারেল বিবৃতি, সাধারণ জেনারেল স্টেটমেন্ট। এটাকে আমরা বলছি বিশেষ, এটাকে সাধারণ, আর এটাকে আমরা বিশেষ। বিশেষ নির্বাচনটা কি না, এই যে সাধারণ যে বিবৃতি, তাকে যখন আমি একটা ছবির নামকরণ করে বলছি, অর্থাৎ আমি বললাম মানুষের দুটি হাত আছে, তার প্রত্যেকটি মানুষের দুটি হাত আছে ঠিকই, সেই হাতগুলো বিভিন্ন রকম হতে পারে, বাট আমি যখন কোনো একটি মানুষকে দাঁড় করাবো, ধরো আমি যখন কথা বলছি, আমি যখন সেই মানুষের একটি উদাহরণ হিসেবে আসছি, তখন মানুষের দুটি হাত মানে আমার দুটি হাত হলো, আমি মানুষের হাতকে আমার দুটি হাত দিয়ে প্রকাশ করতে পারি যখন বলবো। এখন ঠিক তাই সাধারণ বিবৃতিতে বৃত্ত এবং চতুর্ভুজটি নিয়ে যে বলা হয়েছে, সেই বৃত্ত এবং চতুর্ভুজ হচ্ছে এই দুটোই, এবং এদের নামকরণ করে দিয়েছি। আমাকে একে কি করতে হবে না, এই সাধারণটিকে যে ছবির আকারে লিখলাম, এই ছবি দিয়ে যখন ব্যাখ্যা করছি, এটি তখন বিশেষ নির্বাচন হলো, অর্থাৎ এই ছবিটিকে দিয়ে আমি যখন বলছি, এখানে আমি কোনো ছবির কোনো কল্পনা নেই, এখানে ছবি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, আর এখানে হচ্ছে ছবিটি কি কংক্রিট, একটা মূর্ত তুমি শেপ পাচ্ছ। এই মূর্ত শেপের মধ্য দিয়ে, মূর্ত আকারের মধ্য দিয়ে যখন আমি প্রকাশ করছি,
তখন আমরা তাকে বলি বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনে কি লিখব? এই লেখাটি কিন্তু আমি বলবো বুঝে নেওয়া যদি ঠিক থাকে, লেখাটা হচ্ছে কি তোমার স্বাধীনতা। তুমি তোমার ভাষাতে, তোমার যে ভাষাতে তুমি স্বচ্ছন্দ বোধ করো, যে ভাষা দিয়ে বললে মনে হয় সবাই আমরা বুঝতে পারবো, যেমন খুশি তুমি লিখতে পারো। তাহলে এটাকে আমরা কি বলবো? ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি, অথবা কেউ বলতে পারো ও কেন্দ্রীয়, বা বলতে পারি এবিসিডি একটি ও বৃত্তস্থ চতুর্ভুজ যে বৃত্তটির কেন্দ্র ও। এইভাবে আমরা বহুভাবে লিখতে পারি। তোমার ফ্যাক্টটা বা ঘটনাটি তুমি তোমার ভাষায় বলবে। তো আমরা এখন একটু লিখি। ধরা যাক যে এ বি, ধরা যাক এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তটির কেন্দ্র। একটু উল্লেখ করে দাও। এটা যে যেমন ভাবে গুছিয়ে বলবে, কারোর একটু বড় করে লিখতে পারো, কেউ ছোট করে লিখতে পারো, যে যেভাবে লিখবে তার উপর নির্ভর করে। কেউ এক কথায় লিখতে পারে, জটিল বাক্য লিখতে পারো, সেটা তোমার স্বাধীনতা। তাহলে আমার বক্তব্য যেন ঠিক থাকে। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তটির কেন্দ্র ও। নেক্সট হচ্ছে 3 নম্বরে আমরা কি প্রমাণ করব? বা বলতে পারি প্রমাণ্য। এটাকে আমরা বলতে পারি কি? প্রমাণ্য, অর্থাৎ যা প্রমাণ করব। বা কেউ লিখতে পারি যা প্রমাণ করতে হবে। কেউ ইংরেজিতে আমরা লিখি রিকোয়ার টু প্রুফ, যেমন খুশি লিখতে পারো। তাহলে এই যে তৃতীয় যে স্টেপটি, এখানে আমরা বিপরীত কোণগুলি সম্পূরক, এখানে বলা হয়েছে বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে দেখো এইটা হচ্ছে কি না বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দেওয়া আছে। এটা হচ্ছে কি গিভেন, এটা হচ্ছে গিভেন পার্ট, এটা হচ্ছে গিয়ে গিভেন পার্ট। আর এটা হচ্ছে গিয়ে রিকোয়ার্ড টু প্রুফ পার্ট, অর্থাৎ এটাকে প্রমাণ করতে হবে। দেখো যদি এটা হচ্ছে হেতু বাক্য, এটা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত বাক্য। যে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, অর্থাৎ এই দুটো দেওয়া থাকছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তোমার হবে কি না বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে তুমি এটা প্রমাণ করতে পারবে। তাহলে আমাকে এখান থেকে শুরু করে এখানে পৌঁছতে হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে হেতু, এটা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত, এইটার উপর ভিত্তি করে এটাতে যাব। তাহলে আমরা দেখি কি না বিপরীত কোণ। বিপরীত কোণ বলতে কি বোঝাচ্ছে? যে কোনো একটি কোণ ভাবো, যে ধরা যাক এটা এ, তাহলে তার বিপরীত কোণ সি। বি হলে বি এর বিপরীত কোণ ডি। তাহলে আমাকে দুটি জিনিস প্রমাণ করতে হবে। তাহলে আমরা সেটা লিখে ফেলি। 1 নম্বর, সেটা কি না ধরা যাক এ কোণ। এ কোণ মানে কি? এ কোণ। এ কোণকে আমরা কিভাবে লিখবো? তাই এ থাকলো, এদিকে ডি, আর এদিকে বাহুর প্রান্তবিন্দু বি। এই দুটিকে এভাবে লিখি। তাহলে লিখবো কি ডি এ বি ইজ প্লাস তার এর ঠিক বিপরীত কোণ কত? সি। সিকে আমরা কিভাবে প্রকাশ করব? না তার যে দুটি রেখা দ্বারা কোণটি হয়েছে তার শীর্ষবিন্দু বি আর ডি। তাহলে একদিকে বি সি ডি, এই দুটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। কারণ সম্পূরক মানে এই যে যোগফল হবে 180 ডিগ্রি। আরেকটি আমরা লিখে ফেলি, দুটি ঘটনা ঘটবে। বিপরীত কোণ মানে শুধু একটা পেয়ার নয়, আরেকটি পেয়ার আছে। বি এখানে রয়েছে এ, এইদিকে রয়েছে সি। তাহলে এটাকে লিখব কিভাবে? এ বি সি প্লাস তার বি ঠিক বিপরীত কোণ কোনটা? ডি। তাহলে এটাকে ডিটাকে প্রকাশ করব কি করে? না এ ডি সি, এ ডি সি। এটা হচ্ছে কত? 180 ডিগ্রি। এই দুটি আমাকে প্রমাণ করতে হবে। নেক্সট স্টেপ 4 নম্বরে আমরা কি করব? না অঙ্কন। অঙ্কন, এই অঙ্কন স্টেপটা কখন দরকার হয়? না অঙ্কন স্টেপ তখন দরকার হয় যখন আমার এই সাধারণ বিবৃতি থেকে বিশেষ বিবৃতি করার সময় যে ছবি আঁকলাম, যেটা আমার আঁকার দরকার ছিল, এই যে ছবিটা আমি এঁকেছি, এই ছবির আর আমার যা পূর্ব ধারণা আছে, এই দুইকে একত্রিত করে যদি আমি সিদ্ধান্তে পৌঁছানোর মতো ক্ষমতা আমার থাকে, আমার যা যুক্তি বিন্যাস আছে, আমার যা জ্ঞান রয়েছে, পূর্ব জ্ঞান, আমি এই মুহূর্তে যা ছবি এঁকেছি, এইগুলো দিয়ে যদি আমি করতে পারি, তাহলে আর আমাকে কিন্তু অতিরিক্ত কোনো ছবি আঁকতে হবে না। কিন্তু যখন
এইগুলো শুধু নয়, আমাকে বিশেষ কোনো আরেকটু এক্সট্রা কোনো হেল্প চাই, কোনো একটা আঁকার ছবি চাই যে যার সাহায্য নিয়ে আমি আমার পূর্বজ্ঞানকে এক্সপ্রেস করতে পারি এবং তার থেকে কতগুলো পরম্পরা যুক্তি সাজিয়ে আমরা প্রমাণ করতে পারবো। তখন আমাকে কিছু অতিরিক্ত সাহায্য নিতেই হবে। সেই অতিরিক্ত সাহায্য যেটা নেব তার জন্য যেটুকু ছবি আঁকি সেটাকে আমরা অঙ্কন স্টেপ। অর্থাৎ এখানে যে আমি ছবিটা এবার আঁকবো, সেই ছবিটা কেন আঁকবো না, আমার এই জ্ঞানটিকে কাজে লাগাতে চাই, এই তত্ত্বটিকে কাজে লাগাতে, এই তথ্যটিকে। পিণ্ডস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, এই যে দুটি ব্যাপার, এই দুটি কোণ আমাকে এখানে উৎপত্তি করতে হবে, তাহলে আমি কাজে লাগাতে পারি। এখন তোমাদের প্রশ্ন যে আমি এটাকে নিয়েই বা ভাবছি কেন, অন্য কোনোভাবে ভাবতে পারতাম? হ্যাঁ, নিশ্চয়ই ভাবতে পারতাম। আমরা এই তত্ত্বটি ছাড়াও আরও অন্যভাবেও করতে পারি। দেখবে তোমাদের বইতে রয়েছে, যেখানে দেখবে আমাদের যে বৃত্তস্থ কোণগুলি, একটি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণগুলি সমান হয়, এটিকেও কাজে লাগিয়েও প্রমাণ করা যায়। তাহলে তখন আমি ছবি এখন যেভাবে আঁকার দরকার, তার তখন ছবি আর পাল্টে যাবে, তার জন্য আবার অন্যরকম অঙ্কন করতে হবে। এমনও তোমার উপপাদ্য দেখেছো যেখানে অঙ্কনে কোনো প্রয়োজনই হয় না, ওই ছবি আঁকাতেই যা হয় তার সাহায্যেই আমরা করতে পারি। কিন্তু তবুও তোমাদের কাছে এই ব্যাখ্যাটি রাখলাম, কারণ এটা আমাদের কিন্তু প্রয়োজন হবে। কেন আমরা অঙ্কনে কি আঁকি, এখানে কি আঁকি, তোমাকে নিজে বোঝার জন্য। এবারে আমরা কি করছি যে এইটাকে আমরা এঁকে ফেলি। ধরা যাক আমি প্রমাণ করতে চাই এইটি 1 নম্বরটি, এটা আমরা প্রমাণ করবো। প্রথমে এটাকে প্রমাণ করতে চাই, সেকেন্ডটিও আমরা অনুরূপভাবে করব। তাহলে আমরা যদি 1 নম্বরটি প্রমাণ করতে চাই, তার মানে কি এ সি, এই যে এই দুটি কোণ, এই দুটি কোণের যোগফলকে আমরা দেখাবো 180 ডিগ্রি। তাহলে এই দুটি যোগকোণকে দেখাতে হয়, তাহলে দেখো এ কোণ আর এই সি কোণ এরা কেমন। দেখো এই কোণটি, এই যে দেখো এই কোণটি, এই যে বৃত্তচাপটি আছে বিসিডি, আমি একটু ছোট্ট করে লেখার চেষ্টা করি, বিসিডি, এই যে বৃত্তচাপটি দেখো বিসিডি, এই বৃত্তচাপটির সাপেক্ষে এইটি দেখো একটি বৃত্তস্থ কোণ হবে। দেখো যে কোনো একটা এই বৃত্তচাপ, সেই চাপটি বাদ দিয়ে তার রিভার্স সাইডে একটা পয়েন্ট নিচে, এটা বৃত্তস্থ কোণ। একইভাবে দেখো এই কোণটি, এই দিকে যে বৃত্তচাপটি আছে ধরো ডি এ বি, ডি এ বি, এই যে বৃত্তচাপটি আছে তার দ্বারা গঠিত এটি হচ্ছে একটি বৃত্তস্থ কোণ। তার মানে হচ্ছে এই এ এবং সি, এই যে দুটি কোণ, এরা অ্যাকচুয়ালি দুটো বিপরীত বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। এখন এই বৃত্তস্থ কোণের সঙ্গে কেন্দ্রস্থ কোণের সম্পর্কটা আমার জানা আছে। তাহলে এই বৃত্তস্থ কোণগুলিকে এমন একটি কেন্দ্রস্থ কোণ তৈরি করার চেষ্টা করব যাতে করে আমি রিলেটটা করতে পারি, তারপরে আমি কিছু সিদ্ধান্তে যাব। ঠিক সেই কারণে স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের কাছে আমি যেটা বলবো যে কেন আমি এই অঙ্কনে কিছু আঁকার চেষ্টা করলাম, এই হচ্ছে তার আসল রসদ। এখানে আমি যদি এইটি কাজে না লাগিয়ে অন্য কোনো তত্ত্ব কাজে লাগাতাম, তাহলে কিন্তু আমার অঙ্কনের স্টেপ বদলে যেত। তার দেখো এরা যদি বৃত্তস্থ কোণ হয় দুটি বৃত্তচাপের সাপেক্ষে, তাহলে আমাকে কি করতে হবে, তার সঙ্গে কেন্দ্রস্থ কোণের রিলেশনটা করার জন্য আমাকে কি করতে হবে, অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটি আমি এবারে করার চেষ্টা করি। তাহলে দেখো এই চাপটির দ্বারা এটা যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে এইটাকে আমি যোগ করতে পারি, তাহলে একটা কেন্দ্রস্থ কোণ উৎপত্তি হবে। তার মানে এইটাকে আমাকে এখন যোগ করে দিতে হবে, এইটুকু এক্সট্রা কাজ আমাকে করে নিতে হচ্ছে। কেন করতে হচ্ছে সেটা আমি তোমার কাছে এক্সপ্লেনেশন করলাম। তোমরা একটু এগুলো বুঝে বুঝে এক্সপ্লেনেশনগুলো করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কেন আমরা আঁকি। অনেকে আমরা লক্ষ্য করে দেখি তোমাদের সঙ্গে কাজ করতে গিয়ে, একসঙ্গে যখন আমরা পড়াশোনার কাজটা করি, আমরা অনেক সময় কি করি, এগুলো তোমরা মুখস্থ করো, এবং মুখস্থ করার ফলে কি হয়, ছবি আর ব্যাখ্যা অনেক সময় না বুঝে করার ফলে ভুল ভ্রান্তি হয়। দেখো মুখস্থ আমাদের করাটা কিন্তু উদ্দেশ্য নয়। আমরা অনেক কিছু কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আমি যদি এক্ষুনি তোমাকে একটা চট করে বলি, আমরা অনেক সময় ভেবে বলি না, আমাকে একটা ফর্মুলা জিজ্ঞাসা করলে কি, তোমাকে আমি একটা ফর্মুলা জিজ্ঞাসা করলাম বা একটা কোনো বিশেষ কোনো স্টেটমেন্ট বললাম, তুমি এটা ভেবে বললে না, চটপট বলে দিলে এবং সঠিকটাই বললে। কি করে হয়, কাজ করতে 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 একটা অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের মনে অনেক কিছু গেঁথে যায়, যেটাকে আমরা বলি অনেকটা মেমোরিতে তৈরি হয়, তখন আমাকে আর খুব বুঝে শুনে বলতে হয় না। এখানেও ঠিক তাই, তুমি প্রথমে কাজটা করবে বুঝে শুনে করো, বুঝে শুনে করতে করতে কাজ করতে করতে তোমার দেখবে একটা সেট আপ সুন্দর তৈরি হবে। তারপর দেখা যাবে তোমার অটোমেটিক পেন চলছে, তোমার খুব একটা প্রবলেম হচ্ছে না। আর যদি কোথাও ভুলেও যাও, তাহলে তুমি এইটাকে একটু ভেবে নিতে পারলে আবার তুমি সঠিক রাস্তায় ফিরে আসতে পারবে। এই জন্যই আমি বলবো প্রত্যেকটি স্তর তোমরা বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করব তোমাদের কাছে যতটা সহজ সরলভাবে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, যাতে একদম না বুঝে না করতে হয়, সেই জায়গাটি কিন্তু আমি তোমাদের কাছে চেষ্টা করছি। অঙ্কনে লিখব কি, ও ডি এবং বি
ও বি যুক্ত করলাম। দেখো ওর সঙ্গে ডি এবং ওর সঙ্গে বি যুক্ত করলাম। দেখো এটাকে আমরা কি করেছি, ডটেড লাইন দিয়ে করেছি। দেখো এই যে ডটেড লাইন, আমি ব্লু কালি দিয়ে ডটেড লাইন করেছি। এটা কেন করলাম, যাতে করে যখন তোমার কোনো খাতায় এক্সামিনার দেখবে তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ তুমি এটা অঙ্কনে করেছো, এটা তুমি এখানে করেছো। কারণ একটা ছবি আমরা তো বইতে যখন দেখি পুরো সলিড লাইন, আমরা বুঝতে পারি না যে কোন স্টেপে কোনটা আঁকা হয়েছে। আর সব থেকে বড় কথা নিজের বোঝার জন্য, নিজের কাছে পরিষ্কার থাকার জন্য। কারণ আজকে তুমি খাতায় একটা উপপাদ্য তৈরি করলে, দুদিন পরে যখন দেখবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এইটা আমি পরে এঁকেছি, এইটার সঙ্গে তখন তুমি মিলিয়ে দেখবে যে এখানে ছবির জন্য কতটুকু দরকার ছিল সেইটুকুই এঁকেছি। দেখো এইটা কিন্তু এখানে এঁকেছি। এটা নিজের বোঝার জন্য, অপরকে বোঝাতে সাহায্য করবে। এই অঙ্কনটিকে আমরা একটু আলাদা রকমভাবে তোমরা আঁকবে। তাহলে আমরা অঙ্কনের কাজ কমপ্লিট করলাম। আমাদের এতক্ষণে মূল উদ্দেশ্যের জন্য যেটুকু ডেকোরেশন দরকার ছিল, পূর্ব প্রস্তুতি দরকার ছিল, সেইগুলো আমরা করে ফেললাম। এবারে আমরা আসল কাজটি করব, যেটাকে আমরা বলি শেষ স্তর, সেটা হচ্ছে গিয়ে প্রমাণ। আমরা ইতিমধ্যে যেভাবে আলোচনা করেছি তাতে আমরা একটা ধারণা পেয়ে গেছি যে কিভাবে শুরু করতে যাচ্ছি। যে দেখো যে দুটি আমরা এখানে বৃত্তচাপ, প্রথম বৃত্তচাপটি ধরো আমরা এইটাকে নাম দিচ্ছি, এই বৃত্তচাপটি দেখো এটাকে আমি একটু লাল কালি দিয়ে এটাকে হাইলাইট করে দিলাম যাতে তোমরা বুঝতে পারবে। আমরা বুঝতে পারছি এখন যে কোন বৃত্তচাপটি নিয়ে আলোচনা করছি, ডিএবি। ডিএবি এই বৃত্তচাপটির সাপেক্ষে বা এই বৃত্তচাপটির দ্বারা দেখো এইটি কিন্তু কেন্দ্রস্থ কোণ। দেখো ডিএবি এই বৃত্তচাপে দুটো প্রান্ত কিনারা যোগ করেছি, তাহলে এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর তার ঠিক উল্টো দিকে যে এখানে বিন্দুটা রয়েছে বৃত্তের উপর, দেখো এটাকে আমরা বলবো কি, বৃত্তস্থ কোণ। তাহলে এটা ডিএবি বৃত্তচাপের দ্বারা গঠিত, ডিওবি একটি কেন্দ্রস্থ কোণ। আমরা একটি কথাটা বললাম না, কারণ এটা একটি তৈরি হয় একটি চাপের সাপেক্ষে। এবং ডিসিবি একটি বৃত্তস্থ কোণ। এটা তাহলে আমরা কি জানি না, কেন্দ্রস্থ কোণ হবে 2 ইন্টু বৃত্তস্থ। এটার কারণ হলো যে এটা আমি যুক্তিতে সাজালাম, দেখো এই বৃত্তচাপটির দ্বারা এটা একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে, আর এটা একটি বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে এই উপপাদ্য আমাকে হেল্প করছে, যা স্টার্ট কাজে শিখে এসেছি, যে এই কোণটি হবে এইটি অর্ধেক বা এই কোণটি হবে এটি দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি কি, লিখে ফেলি যে ডিসিবি কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ কেন্দ্রস্থ কোণটি কি আছে, ডিওবি। এবং এটিকে আমরা একটা নামকরণ করে দিই, 1 নম্বর বলে নামকরণ করে দিই। এটিকে আমার কাজে লাগবে পরে। এটিকে আমরা নাম দিচ্ছি 1 নম্বর। আমরা 2 নম্বরে যাই এবারে। 2 নম্বরে কি পাবো, 2 নম্বর হচ্ছে দেখো আমাকে এখন আমি দেখো কোনটা পেলাম, ডিসিবি। ডিসিবি মানে কোনটা, এই কোণটিকে রিলেট করতে পারলাম। আমার দরকার কি, এই দুটি কোণের যোগফল। তাহলে আমাকে এই কোণটিকেও রিলেট করতে হবে। তাহলে এই কোণটি কি করে করব, তার জন্য দেখো তোমাকে এই বৃত্তচাপটি নিতে হবে। এই বৃত্তচাপটি আমি এটাকে একটু সবুজ কালি দিয়ে স্ট্রেস করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই বৃত্তচাপটি, তাহলে কি নাম দিব এটাকে, বিসিডি বা ডিসিবি। বিসিডি বৃত্তচাপের দ্বারা গঠিত কি, এটাকে আমি সবুজ নাম দিচ্ছি, সবুজ কালি দিয়ে একটু বোঝাই। এইটা দেখো এই চাপের দ্বারা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর ঠিক তার উল্টো দিকে যেটা রয়েছে এটাকে আমরা বলবো কি, বৃত্তস্থ কোণ। এই চাপটির দ্বারা তৈরি। তাহলে এই চাপটির দ্বারা এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা উল্লেখ করি যে বিসিডি বৃত্তচাপের দ্বারা গঠিত ডি ও বি, এটা হচ্ছে কি, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ একটু এদিকে লিখলাম। এবং এটাকে আমরা বলবো কি, বৃত্তস্থ কোণ, বি এ ডি।
বৃত্তস্থ কোণ। এখানে একটু আমার কথা বলার আছে, তারপর আমি সিদ্ধান্তে পৌঁছবো। দেখো, এই যে ডি ও বি বললাম, এখন এই কোণটাকে আমরা কি করে বোঝাই একটু জিনিস খেয়াল করে দেখো। আমি একটা ছবি আঁকি এখানে, ধরো এইখানে একটা ছবি আঁকছি, ধরো একটা আমি কোণ আঁকলাম, ধরো ডি ও বি। আমরা যখন ডি ও বি বলি তখন এই কোণটাকে বলি। আচ্ছা, এইটাও তো একটা কোণ, তার উল্টো দিকে, তাহলে এই কোণটাকে আমরা বলবো কি করে? সে তো বলতে গেলে এটাই বলতে হবে এই দুটি রেখা দ্বারা তৈরি, তাহলে সেটাও বলতে হবে ডি ও বি। তাহলে এখানে একটি ব্যাপার যে কোন কোন ডি ও বি বললে এটাকে বুঝবো না এটাকে বুঝবো, বি বললে এই কোণটিকে বোঝাবো যেটি 180 থেকে ছোট হয়। আর পরেরটা যেটা হয়, এটাকে আমরা 180 বড় হলে তাকে কি কোণ বলি? প্রবৃদ্ধ কোণ। তাহলে এখান ঠিক তাই, তাহলে এই কোণটিকে আমরা বলতে গেলে কি বোঝাতে হবে? ডিওবি, কিন্তু তার আগে বলতে হবে কি? প্রবৃদ্ধ। এই জন্য আমি একটু ফাঁকা জায়গা রেখেছিলাম, এটাকে তাহলে বলবো কি? প্রবৃদ্ধ। এই প্রবৃদ্ধ ডিওবি কেন্দ্রস্থ কোণ এবং বিএডি হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত পাবো? না, এখান থেকে আমরা সিদ্ধান্ত ডিএবি ইজ ইকুয়াল টু হাফ অফ প্রবৃদ্ধ কোনটা? ডি ও বি কোণ। এটাকে আমরা আর একটা নামকরণ করলাম, ধরো এটাকে 2 নম্বর রেফারেন্স দিলাম। একটি এই বৃত্তচাপের সাপেক্ষে আর একটি এই বৃত্তচাপের সাপেক্ষে দুটো বৃত্তস্থ কোণের সম্পর্ক কেন্দ্রস্থ কোণ দিয়ে ব্যাখ্যা করতে পারলাম। এবারে আমরা এই দুটোকে যোগ করে নেব। আমরা এই দুটোকে একটু যোগ করব। ধরো এখানে একটু জায়গা কম পড়ছে, আমরা এখানে করে নিচ্ছি। এই জায়গাটা মুছে করছি। দেখো 1 + 2 এই দুটোকে যোগ করলে কি পাই? দেখো এর লেফট হ্যান্ড সাইডে থাকলো কত? ডিসিবি প্লাস এই কোণটি হচ্ছে ডিএবি, এই দুটি ডিসিবি আর ডিএবি, এই যে ডিসিবি আর ডিএবি এই দুটি কোণের যোগফল। এখানে এই দুটি কোণের যোগফলই আমাকে 180 দেখাতে হবে, যোগ করলাম ইজ ইকুয়াল টু, দেখো রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে? একটি হচ্ছে হাফ অফ ডিওবি আর একটি হচ্ছে হাফ অফ প্রবৃদ্ধ ডিওবি। এখানে ইকুয়াল করো, হাফ কমন যাবে, তাহলে ডিওবি প্লাস প্রবৃদ্ধ ডিওবি। দেখো ডিওবি আর প্রবৃদ্ধ ডিওবি, দেখো ডিওবি আর ডিওবি মানে কোনটা বুঝবো? এইটা 180 থেকে ছোট। আর প্রবৃদ্ধ ডিওবি মানে কোনটা বুঝছে? এইটা। তাহলে একবার এইটা আর একবার এইটা, টোটাল একটা কমপ্লিট, দেখো একটা পূর্ণ আবর্তন হচ্ছে একটি বিন্দুর সাপেক্ষে। এই দুটি কোণের যোগফল কত হবে তাহলে? 360 ডিগ্রি। কারণ আমরা জানি একটি বিন্দুর সাপেক্ষে যত কোণ তুমি করো না কেন, একটা পূর্ণ আবর্তন যদি হয়ে যায় সেটা 360 ডিগ্রি। তাহলে সবসময় জানবে যে কোনো কোণ আর তার প্রবৃদ্ধ কোণ একটা বিন্দুর সাপেক্ষে 360 ডিগ্রি হয়। তাহলে কত হবে? হাফ ইন্টু 360 ডিগ্রি সমান দেখো 180 ডিগ্রি। দেখো এটা আমি পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে কি ছিল? ডিএবি, এই যে ডিএবি প্লাস বিসিডি প্লাস দেখো বিসিডি ইজ ইকুয়াল টু 180 পেয়ে গেলাম। তাহলে এটা আমরা 1 নম্বরটা প্রমাণ করতে পারলাম। ঠিক অনুরূপভাবে 2 নম্বর যদি প্রমাণ করতে হয় তখন আমরা কি করতাম? এই দুটি কোণের যোগফল দেখাতাম, তখন অঙ্কনে আমরা এই দুটোকে কানেক্ট করতাম। তাহলে অনুরূপভাবে আমরা এইটিও প্রমাণ করতে পারবো। এছাড়া তোমরা দেখবে বইতে তোমাদের অল্টারনেটিভ প্রমাণও রয়েছে, সেই অল্টারনেটিভ প্রমাণও তুমি করতে পারবে। সেখানে দেখো এইটা না কাজে লাগিয়ে একটি বৃত্তচাপের সাপেক্ষে যে বৃত্তস্থ কোণ অনেকগুলো হয় তারা প্রত্যেকে সমান হয়, সেই বক্তব্যকে কাজে লাগিয়ে, সেটিও একটি তোমাদের উপপাদ্য, আগে তোমরা শিখেছো, সেটিও কাজে লাগিয়ে আমরা কিন্তু করতে পারি। তখন কিন্তু অঙ্কনটি অন্যভাবে করব। তখন দেখবে আমাদের কর্ণগুলোকে যোগ করতে হবে। আমি শুরুতেই বলেছিলাম যে অঙ্কনটা নির্ভর করে আমি কি পূর্বজ্ঞান কাজে লাগাবো আর আমার যা যা ধারণা আছে আর কিভাবে যুক্তি বিন্যাস করব, তারই উপর ভিত্তি করে কিন্তু অঙ্কনগুলো তৈরি হয়। যে কোনো উপপাদ্যের অঙ্কন আমি একরকম করতে পারি, তুমি একরকম করতে পারো, ভিন্ন উপায়ে করতে পারো, যদি যুক্তিটা আমাদের ঠিক থাকে সবটাই কিন্তু তৈরি। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো, ভালো লেগেছে। এরপরে আমরা অন্যান্য এর সাহায্যে আমরা এক্সটেনশন কিছু করব, যে পার্টিকুলার বিভিন্ন রকম চতুর্ভুজ হলে, সামান্তরিক হলে কেমন হতে পারে, আয়তক্ষেত্র, দেখো সামান্তরিক হলে দেখবে আমরা সেটা প্রমাণ করব আয়তক্ষেত্র হতেই হবে। যেমন যদি ট্র্যাপিজিয়াম হয়, যদি ট্র্যাপিজিয়াম থাকে তাহলে সেটা অবশ্যই তাকে কি হতে হবে? সমদ্বিবাহু হতে হবে এবং কর্ণগুলোও সমান হতে হবে।
অন্যরকমভাবে করা যাবে না। যেমন একটি এটা যদি আমি একটা রেখাকে বাড়িয়ে দিই, তাহলে যে বহিস্থ কোণটি তৈরি হয় দেখা যাবে সেটি বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়। এই ধরনের প্রমাণগুলো আমরা পরবর্তীকালে করব। এরপরে আমরা বিভিন্ন রকমভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলগুলোর সাপেক্ষে এইটা কেমন হবে, এখানে একটা অ্যাঙ্গেল দিলাম তাহলে অন্যদিকে কী হবে, এই ধরনের কিছু কাজকর্মগুলো আমরা পরবর্তী পরপর 3টে ভিডিওতে আমরা করব। এইভাবে আগের ভিডিও, এটা দ্বিতীয় এবং পরবর্তী 3টে, এই 5টা ভিডিওর সাহায্যে আমি তোমাদের কাছে এই বিষয়টি, এই চ্যাপ্টারটি, অধ্যায়টি আমি তোমাদের কাছে খুব পরিষ্কার করে বোঝাতে আমি সাহায্য করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো থাকবে সবাই, আর এইভাবে তোমরা পড়াশোনা করে প্র্যাকটিসটা করে যাও।